প্রিলিমিনারি পরীক্ষায় এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন পেয়েছিল 200 নম্বরের মধ্যে 13.73। তাহলে এই ভিডিও তো একেবারে নিচের তলার একজন অফিসার, তো তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না ভিডিও বলে। তার মানে এই প্রশান্ত বর্মনের মাথার উপর এমন একজনের হাত আছে যে পুলিশ সাহস করছে না তাকে গ্রেপ্তার করতে। মেন পরীক্ষায় তিনি ইংরেজিতে 0 পেয়েছিলেন, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 162। আর বাংলায় পেয়েছিলেন 18, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 168। এই চাকরি ছাড়াও অন্য কিছু একটা করতেন যাতে তার প্রচুর অর্থাকম হতো, যেটা খুব সহজ সরল বিষয় নয়। এবং সোনা, আমার বাড়িতে সোনা চুরি হয়নি, এই বিবৃতিটা দেওয়ার মধ্য দিয়ে উনি কিন্তু এই সন্দেহটা উস্কে দিয়েছেন যে সোনার পরিমাণটা অনেক বেশি, এবং সেই বেশি পরিমাণ সোনা তার কাছে থাকাটাও কিন্তু তদন্তযোগ্য। পশ্চিম বাংলায় আদৌ কোনো প্রশাসন আছে, না সত্যি সত্যি একটা জঙ্গল রাজ চলছে? তা এই প্রশান্ত বর্মন 2017 সালে WBCS এক্সিকিউটিভ হিসেবে চাকরিতে যোগ দেয়। তা এর পিএসসির পরীক্ষায় রোল নাম্বার ছিল 1700353। তখন পিএসসির চেয়ারম্যান ছিলেন দেবাশিস বসু। এই যে তিনি WBCS হয়েছেন, এটা বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, এটা হচ্ছে একটা অত্যন্ত দুর্নীতিমূলক নিয়োগ। এবং যে প্রিলিমিনারিতে মাত্র 13 পেয়ে যেখানে কাট অফ মার্কস 122 WBCS এক্সিকিউটিভ হয়েছে, সে যে প্রচুর টাকার বিনিময়ে এই চাকরিটি কিনেছে, এইটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই পুরো ইয়ারের যারা WBCS এক্সিকিউটিভ হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে যারা এরকম দুর্নীতিমূলক উপায়ে নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতা হাইকোর্টে মামলা করলেন, ভদ্রলোকের নাম হচ্ছে রামচন্দ্র ভট্টাচার্য। মানে 10 জন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে কাজ করে চলে গেলেন, কিন্তু এই প্রশান্ত বর্মন এবং ওই 2016-17 ব্যাচের যে WBCS নিয়ে যে অভিযোগ, তার কিন্তু কোনো রকম শুনানিই হলো তা করেনি। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ঘটনা, এর দায় প্রত্যক্ষভাবে অস্বীকার করতে পারেন না, কারণ তিনি ওই বিভাগের মন্ত্রী। তাহলে তুমি রাজগঞ্জের বিডিও, তুমি একটা 24 ঘন্টার সরকারি কর্মচারী, তুমি কিভাবে তুমি এই লটা পড়লে, কখন পড়লে? এটা নিয়েও তো তদন্ত হওয়া দরকার। কেন কলকাতা হাইকোর্ট? আর এ তো কোনো জটিল বিষয় নয়। সে সত্যি 13.73 পেয়েছে প্রিলিমিনারিতে, এটা সরকারি তথ্য। কারণ পিএসসি ডেপুটি সেক্রেটারি এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার একদম তথ্য দিয়ে এই গৌরববাবুকে RTIর উত্তরে জানিয়েছে, সরকারি তথ্য। তপন কামিল্লা, তার হচ্ছে সোনার দোকান, তার কাছে তিনি পৌঁছিয়ে গেছেন, তাকে বাড়ি থেকে তার নীলগাতি ওলা গাড়ি করে তুলে নিয়ে এসছেন, নিয়ে এসে ওই নিউ টাউনের 4তলা আবাসনে বেধড়ক পিটিয়েছেন, পিটিয়ে মেরে ফেলে ওই একটা খালে ফেলে দিয়েছে। কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদই করলো না। সে নয় আজকে পালিয়ে বেড়াচ্ছে। এতদিন তো খুনের ঘটনার পরে অতদিন হয়ে গেছে, তো আগাম জামিন নেওয়ার আগে অতদিন গেছে, পুলিশ তো তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে? চক্রান্ত যদি হয়ে থাকে, তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্তটা কে করছে? পুলিশ তো তদন্ত করে সব বার করে এনেছে। তা পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্ত কি মমতা ব্যানার্জি করছে? জামিন খারিজ করেন। তো এইরকম বিচারপতিরা যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়ে, কারুর চাপে, কারুর ভয়ে বা কোনো বিনিময় মূল্যে এইরকম খুনের অভিযোগে অভিযুক্তদের যদি জামিন দিয়ে দেন, তাহলে তো মানে দেশে তো আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। কোর্টে, সেই কোর্টেও ওই মহিলা এবং তার ছেলে ঘিসলেন, কি হাওয়াও করে কাঁদছেন, কিন্তু তাতেও বিচারপতিদের মন, বিচারকের মন গলেনি, তিনি আগাম জামিন। স্যার, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তার বেল রিজেক্ট করে দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে। তারপর থেকেই তিনি বেপাত্তা। এই বেপাত্তা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। কার আশ্রয়ে রয়েছেন তিনি? কে বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রশান্ত বর্মন এবং তার মানে পুরো ইতিবৃত্ত একটা মানে আমাদের স্তম্ভিত করে দিচ্ছে যে পশ্চিম বাংলায় আদৌ কোনো প্রশাসন আছে, না সত্যি সত্যি একটা জঙ্গল রাজ চলছে। তা এই প্রশান্ত বর্মন 2017 সালে WBCS এক্সিকিউটিভ হিসেবে চাকরিতে যোগ দেয়। তা এর পিএসসির পরীক্ষায় রোল নাম্বার ছিল 1700353। তখন পিএসসির চেয়ারম্যান ছিলেন দেবাশিস বসু। তা পিএসসির 2টো পরীক্ষা হয় WBCS এক্সিকিউটিভে, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে ফাইনাল। তা প্রিলিমিনারি পরীক্ষায়
এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এ পেয়েছিল 200 নম্বরের মধ্যে 13.73, মানে 13 থেকে কিছুটা বেশি। কাট অফ মার্কস ছিল 122 এবং তার পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 6.8%। তা কোনোভাবেই এই প্রশান্ত বর্মন প্রিলিমিনারি থেকে মেন পরীক্ষা সে দিতে পারে না, কারণ মেন পরীক্ষা দিতে গেলে মিনিমাম 122 নম্বর পেতে হবে। সেখানে সে 13.73 নম্বর পেয়ে বা পার্সেন্টেজ হিসেবে 6.8% নম্বর পেয়ে তিনি মেন পরীক্ষায় বসলেন এবং মেন পরীক্ষায় তিনি ইংরেজিতে 0 পেয়েছিলেন, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 162, আর বাংলায় পেয়েছিলেন 18, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 168। ফলে তিনি WBCS এক্সিকিউটিভ পরীক্ষা প্রথম হয়ে যান। মজার ব্যাপার হচ্ছে প্রিলিমিনারিতে এই প্রশান্ত বর্মন 80,947 র্যাঙ্ক করেছিলেন। তার পিছন মানে তিনি 73,000 প্রার্থীর পিছনে ছিলেন। তা তিনি WBCS পেয়ে গেলেন এবং তিনি WBCS এক্সিকিউটিভ হয়ে বিডিওর চাকরি পেলেন। স্বাভাবিকভাবে এইভাবে কেউ WBCS হতে পারে না। এই যে তিনি WBCS হয়েছেন, এটা বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, এটা হচ্ছে একটা অত্যন্ত দুর্নীতিমূলক নিয়োগ। এবং যে প্রিলিমিনারিতে মাত্র 13 পেয়ে যেখানে কাট অফ মার্কস 122 WBCS এক্সিকিউটিভ হয়েছে, সে যে প্রচুর টাকার বিনিময়ে এই চাকরিটি কিনেছে, এইটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং ওই বছরেই আরও যারা WBCS দিয়েছিলেন, সেই WBCS এক্সিকিউটিভদের মধ্যে এরকম প্রশান্ত বর্মন অনেক আছে। মানে পুরো ওই সময়ের পরীক্ষাটাই পুরো ওই টাকা দাও WBCS হও এই পদ্ধতিতে হয়েছিল। এবার এই মানে প্রশান্ত বর্মন কতটা প্রভাবশালী দেখুন। পিএসসির একজন অবসরপ্রাপ্ত কর্মী, তার নাম হচ্ছে রামচন্দ্র ভট্টাচার্য। তিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন, তার আইনজীবী ছিলেন গৌরব কুমার বসু। তিনি বলেছিলেন যে প্রশান্ত বর্মন এই নম্বর পেয়েছে, কাজেই সে WBCS পরীক্ষায় এক্সিকিউটিভ পরীক্ষায় ফার্স্ট হওয়া তো দূরের কথা, সে মেন পরীক্ষাতেই বসতে পারে না। এবং এই বছরে যে WBCS যা হয়েছে সবই এরকম দুর্নীতিমূলকভাবে হয়েছে। প্রথম, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর দ্বিতীয় হচ্ছে যে ওই পুরো ইয়ারের যারা WBCS এক্সিকিউটিভ হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে যারা এরকম দুর্নীতিমূলক উপায়ে নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতা হাইকোর্টে মামলা করলেন, ভদ্রলোকের নাম হচ্ছে রামচন্দ্র ভট্টাচার্য, তার আইনজীবী হচ্ছেন ওই গৌরব কুমার বসু। এবার গৌরব কুমার বসু ইনি তো আইনজীবী, ইনি ওই রামচন্দ্র ভট্টাচার্যের দেয়া তথ্যের উপর পুরোপুরি নির্ভর না করে উনি আবার পিএসসিতে একটা RTI করলেন, তথ্যের অধিকার আইনে একটা অ্যাপ্লিকেশান করলেন। তাতে পিএসসির একজন ডেপুটি সেক্রেটারি এবং SPIO, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, তিনি কিন্তু জানালেন যে হ্যাঁ 2017 প্রিলিমিনারিতে ওই 200-র মধ্যে 13.7 তিনি পেয়েছেন ওই প্রশান্ত বর্মন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই নম্বর পেয়ে সে WBCS পেয়েছে, মানে চাকরিটা অনেক মানে টাকা দিয়ে সে কিনেছে, একদম বাংলা কথা। এইবারে আসুন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আজকে 2025 সাল হয়ে গেল, 9 বছর এই মামলা পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে। 6 জন স্থায়ী বিচারপতি চলে গেছেন, 4 জন অস্থায়ী প্রধান বিচারপতি চলে গেছেন, মানে 10 জন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে কাজ করে চলে গেলেন। কিন্তু এই প্রশান্ত বর্মন এবং ওই 2016-17 ব্যাচের যে WBCS নিয়ে যে অভিযোগ, তার কিন্তু কোনো রকম শুনানিই হলো না, তদন্ত হলো না। এবার রাজ্য সরকার স্বয়ং খোদ রাজ্য সরকার যে এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে, তার বড় প্রমাণ হচ্ছে যে WBCS এক্সিকিউটিভদের বিষয়টা দেখেন, হোম পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বলে একটি ডিপার্টমেন্ট, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ, যার মন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাজেই এই প্রশাসনিক সংস্কার বিভাগ যদি মনে করতেন যে না এই ধরনের দুর্নীতিমূলক নিয়োগ হয়েছে, আমরা ব্যবস্থা নেব, তাহলে তাদের কিচ্ছু করতে হতো না, কোনো আইন আদালত কোনো তদন্ত কিচ্ছুর প্রয়োজন ছিল না।
তারা পিএসসি সেক্রেটারিকে একটা চিঠি দেবেন, ওই কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিভাগের কোনো ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি একটা চিঠি দেবেন, দিয়ে বলবেন যে এই প্রশান্ত বর্মন সম্পর্কে এই অভিযোগ এসছে এবং ওই ব্যাচের সম্পর্কেও বিভিন্ন অভিযোগ আসছে, তা ওই ব্যাচের পুরো কারা কী নম্বর পেয়েছে, হ্যাঁ, এবং কিভাবে তাদের নিয়োগ হয়েছে আমাকে ডিটেলসটা আমাকে দাও। সেই ডিটেলস পেলেই তাদের বিরুদ্ধে পার্ট ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে, তাদের বিরুদ্ধে এফআইআর করবে, তারা গ্রেপ্তার হবে, তাদের চাকরি চলে যাবে, এবার পুলিশই যা তদন্ত হয় এবং আইন আদালত দেবে। পার কিন্তু তা করেনি। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ঘটনা, এর দায় প্রত্যক্ষভাবে অস্বীকার করতে পারেন না, কারণ তিনি ওই বিভাগের মন্ত্রী। এবারে আসুন, এর প্রথম ডাব্লিউবিসিএসদের পোস্টিং সাধারণত হয় হোম ডিস্ট্রিক্টে, হয় না, বাড়ির কাছে হয় না। তাই এর পোস্টিং হলো কালচিনি ব্লকে, যেটা ওর নিজের ব্লক নয়, কিন্তু ওর বাড়ি যেখানে তার থেকে একটুখানি দূরে। এবারেতে তারপর 2023 সালে তাকে আনা হলো রাজগঞ্জে। রাজগঞ্জে থাকার পরে বিডিওদের যে স্বাভাবিক বদলি হয় সেই রকমভাবে তার বদলি করা হলো ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তিনি গেলেন না এবং বললেন যে আমি ল পড়ছি, আমার ল পরীক্ষার সামনে, সেই জন্যে আমি যাব না রাজগঞ্জে। এখানেও একটা ঘাবলা আছে। যে কোনো দেশ, আমাদের দেশের যে কোনো ইউনিভার্সিটিতে ল পড়ানো হয়, কিন্তু একদম রেগুলার কোর্স। সেখানে কিন্তু লয়ের কোনো ডিস্ট্যান্স কোর্স বা কোনো দূরশিক্ষা এসব ব্যাপার কিন্তু নেই। তাহলে তুমি রাজগঞ্জের বিডিও, তুমি একটা 24 ঘন্টার সরকারি কর্মচারী, তুমি কিভাবে তুমি এই লটা পড়লে, কখন পড়লে? তোমার যে পরীক্ষা, তুমি কখন পড়লে? তাহলে হয় তুমি এই এতে চাকরি করনি, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসেবে বিডিওর যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, তুমি সে দায়িত্ব পালন করনি, তুমি সেখানে থাকতে না, তুমি তোমার ওই ল কলেজে থাকতে, অথবা তুমি বিডিওর দায়িত্বটা পালন করতে, কিন্তু ল কলেজে তোমার হয়ে কেউ অ্যাটেন্ডেন্স দিয়ে দিত। এটাও তো একটা বিরাট দুর্নীতি। এবং সরকারের পারমিশন নিয়েছিলেন তিনি ল পড়ার আগে। যে কোনো আমরা সরকারি কর্মচারী, আমাদের তো সব কিছু অনুমোদন নিতে হয়। তাহলে যিনি পারমিশন দিয়েছিলেন তার বিরুদ্ধেও তো তদন্ত হওয়া দরকার। তিনি একটা রেগুলার কোর্সে একজন সরকারি কর্মচারীকে 4 বছর বা 5 বছর বা 3 বছরের কোর্সে তিনি পড়ার অনুমোদনটা দিলেন কী করে? তা সেটা নিয়েও একটা তদন্ত হওয়া দরকার। এবার এই একে 2025 সালের 14ই জুন ওই একসঙ্গে অনেকগুলো ডাব্লিউবিসিএস, প্রায় 300-350 ডাব্লিউবিসিএস বদলি অর্ডার হলো না, তা তখন তাকে দেয়া হলো কালিম্পং জেলার পেডংয়ে, তাকে বদলি করা হলো। তিনি গেলেন না, তিনি সোজাসুজি বললেন আমি যাব না। তারপরে তাকে সম্প্রতি ওই অনেকগুলো ডাব্লিউবিসিএসের সঙ্গে তাকে রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর করে পাঠানো হলো, তিনি গেলেন না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই প্রশান্ত বর্মন কতটা প্রভাবশালী এবং দুর্নীতির সঙ্গে কতটা সম্পৃক্ত। কারণ তিনি নিয়োগটাই পেয়েছেন দুর্নীতিমূলক উপায়ে, 1 নম্বর। 2 নম্বর, তার এতটাই প্রভাব যে কলকাতা হাইকোর্টে 9 বছর ধরে তার বিরুদ্ধে এরকম একটা ভয়ঙ্কর মামলা পড়ে রয়েছে, মাননীয় বিচারপতিরা তার শুনানি করছেন না। এটা নিয়েও তো তদন্ত হওয়া দরকার, কেন কলকাতা হাইকোর্ট। আর এ তো কোনো জটিল বিষয় নয়, সে সত্যি 13.73 পেয়েছে প্রিলিমিনারিতে, এটা সরকারি তথ্য। কারণ পিএসসি ডেপুটি সেক্রেটারি এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার একদম তথ্য দিয়ে এই গৌরববাবুকে আরটিআইয়ের উত্তরে জানিয়েছে, সরকারি তথ্য। তাহলে এখানে কেন কলকাতা হাইকোর্ট আজও এই মামলাটার শুনানি করছেন? মানে তিনি এতটাই প্রভাবশালী। এবারেতে দেখুন, তিনি তো চাকরি করছেন বিডিওর, 2017-তে জয়েন করেছেন, আজকে 2025। তিনি কত টাকা উপায় করেছেন, সরকার তাকে কত মাইনে দিয়েছে। তার হচ্ছে দিনহাটাতে একটা প্রাসাদোপম বাড়ি আছে, শিলিগুড়ির মাটিগাড়ায় 6 কাঠা জমির উপরে একটা বাংলো আছে, আবার এই কলকাতার নিউ টাউনে যেখানে ওই স্বপন কামিল্লা খুনের ঘটনাটা ঘটে, সেখানে আবার একটি 4 তলা আবাসন আছে। তা তিনি এই সামান্য দিন ভিডিও থেকে তিনি কিভাবে এত বিপুল সম্পত্তি করলেন, এবং আরও আছে যেগুলোর আমার কাছে সঠিকভাবে নেই বলে আমি বলতে পারছি না, আরও আছে। তারপরে বিষয় হচ্ছে, আর সবথেকে মজার বিষয় দেখুন, ঘটনাটা ঘটেছে নিয়ে, তার বাড়ি থেকে সোনা চুরি হয়েছে। সেই সোনা চুরির জন্য চোরকে ধরে তিনি ওই স্বপন কামিল্লা, তার হচ্ছে সোনার দোকান, তার কাছে তিনি পৌঁছিয়ে গেছেন। তাকে বাড়ি থেকে তার নীলগাতি ওলা গাড়ি করে তুলে নিয়ে এসছেন, নিয়ে এসে ওই নিউ টাউনের 4 তলা আবাসনে বেধড়ক পিটিয়েছেন, পিটিয়ে মেরে ফেলে ওই একটা খালে ফেলে দিয়েছেন। এই হচ্ছে ঘটনা। কিন্তু
এই রাজগঞ্জের ভিডিওকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি এরকম করেছেন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, স্বপন কামিল্লার পরিবারের লোকেরা আপনার বিরুদ্ধে এফআইআর করেছে, উনি বলছেন আমার বাড়িতে কোনো সোনা চুরিই হয়নি। মানে সোনা চুরির বিষয়টাকেই উনি অস্বীকার করছেন। কেন? কারণ সোনা, তাহলে কি এটাই ঘটনা যে সোনার পরিমাণটা এতটাই বেশি যে সেই পরিমাণটা প্রকাশ হয়ে গেলেই উনি বিপদে পড়ে যাবেন? তাহলে কি সোনা পাচারের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে? এ কিন্তু ভাবার বিষয় আছে। এবার স্বপন কামিল্লার পরিবার তার বিরুদ্ধে, তাকে মূল অভিযুক্ত করে করলো, এফআইআর করলো, এবং পারিপার্শ্বিক যা তথ্য প্রমাণ, সিসিটিভির ফুটেজ, বিভিন্ন সাক্ষ্য, এতে পুলিশ নিশ্চিত হলো যে প্রশান্ত বর্মন এই ঘটনা, এমনকি বিমানের টিকিট থেকে আরম্ভ করে বিমানের তার বসা অবস্থায় ছবি, সব কিছু পুলিশ সংগ্রহ করেছে। পুলিশ তদন্ত যে করেছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, এবং তাতে পুলিশ কিন্তু একদম খোলাখুলি, তারা কোনো লুকোচুরি রাখেনি। প্রশান্ত বর্মন যে এই ঘটনার মূল অভিযুক্ত এবং সে যে এই ঘটনাটা ঘটিয়েছে, এবং সরকারি গাড়ি করে যে একজনকে অপহরণ করে তুলে নিয়ে আসা হয়েছে এবং তুলে নিয়ে এসে তাকে মেরে খালে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এটাও কিন্তু প্রমাণিত সত্য। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। কেন গ্রেপ্তার করছে না কেন? তাহলে পুলিশের উপর, পুলিশ তার বাকি যে আরও সাঙ্গপাঙ্গ যারা ওই হত্যাকাণ্ডে তার সহযোগী ছিল তাদেরকে সব গ্রেপ্তার করে ফেলেছে, কিন্তু এই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে পারছে না। কেন পাচ্ছে না? প্রশান্ত বর্মন আগাম জামিন নিয়েছেন তো অনেক দিন পরে, তখন প্রায় বেশ কিছুদিন কেটে গেছে। তা পুলিশ এক্ষেত্রে যে কোনো সাধারণ অভিযোগ হলে পুলিশ কী করে? পুলিশ তো প্রথম মূল অভিযুক্তকে এফআইআরে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে প্রমাণ হোক না হোক, পুলিশ এফআইআরে খুনের অভিযোগে এফআইআর হলে অন্তত যার বিরুদ্ধে অভিযোগ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদটা কিন্তু দেরি করে না, তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে যদি তার বক্তব্যে কোনো অসঙ্গতি পায়, যদি মনে করে যে না এই খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, প্রাথমিক পাওয়া যাচ্ছে, তখন তাকে গ্রেপ্তার করে। কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদই করলো না। সে নয় আজকে পালিয়ে বেড়াচ্ছে। এতদিন তো খুনের ঘটনার পরে অতদিন হয়ে গেছে, তো আগাম জামিন নেওয়ার আগে অতদিন গেছে, পুলিশ তো তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে না? এবার আপনি বলবেন, আমি দেখলাম দু একটা সংবাদ মাধ্যমে লেখা হয়েছে যে তিনি ভিডিও তো প্রশাসনিক অফিসার, ওই জন্য পুলিশ গ্রেপ্তার করেনি। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। শিলিগুড়িতে তখন পুলিশ কমিশনার কে জয়রামান, আর ওই শিলিগুড়িতেই একটা ওখানকার একটা বিরাট দুর্নীতির অভিযোগ ছিল গোদালা কিরণ কুমার, তখন তিনি মালদার জেলা শাসক, তার বিরুদ্ধে। তা অভিযোগটা শিলিগুড়ির। তা কে জয়রামন কিন্তু ওই জেলা শাসক গোদালা কিরণ কুমারকে কিন্তু গ্রেপ্তার করেছিলেন, একজন আইএএস অফিসার, তিনি একটা জেলা শাসক। তা একটা অভিযোগের ভিত্তিতে, দুর্নীতির অভিযোগ, খুনের অভিযোগ নয়, কিন্তু একটা দুর্নীতির অভিযোগে একজন পুলিশ অফিসার কে জয়রামন যদি কর্মরত বা আইএএস অফিসার একজন ডিএম গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করতে পারে, তাহলে বিডিও কোন ছাড়? এ তো একেবারে তৃণমূল স্তরের একেবারে নিচের তলার একজন অফিসার, একটা ব্লকের তিনি সর্বময় কর্তা, এর বাইরে তো কিছু নয়। পশ্চিমবাংলায় 394 ওপর ব্লক, 341টা ব্লক, তাহলে সেই 341টা ব্লকের একটা ব্লকের তিনি সর্বময় কর্তা, এই তো বিষয়। তাহলে এই ভিডিও তো একেবারে নিচের তলার একজন অফিসার, তো তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না ভিডিও বলে। তার মানে এই প্রশান্ত বর্মনের মাথার উপর এমন একজনের হাত আছে যে পুলিশ সাহস করছে না তাকে গ্রেপ্তার করতে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হয়তোবা সরকার পক্ষের লোকেরা, শাসক দলের শীর্ষ নেতৃত্ব ভয় পাচ্ছে যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে প্রশান্ত বর্মন এমন কিছু কথা ফাঁস করে দেবে বা এমন কিছু তথ্য প্রমাণ হাজির করবে যাতে তারা বিপদে পড়বে। যদি বলবেন কেন আমি এই কথা বলছি, আচ্ছা ও 13 WBCS পেল, WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় কে সফল হবে কে ব্যর্থ হবে, এই দুর্নীতিমূলক উপায়ে কাউকে সফল হিসেবে চিহ্নিত করা, এই ক্ষমতাটা কিন্তু প্রশাসন এবং শাসক দলের সর্বোচ্চ অথরিটি ছাড়া সম্ভব নয়। রামশ্যাম যদু মধু কেউ একজন ওইভাবে দুর্নীতি করে তাকে ঢুকিয়ে দিতে পারবে না, বা পিএসসির কোনো কর্মী বা ওইভাবে পুরো WBCS প্যানেলে এত বড় জালিয়াতি করতে পারে না। দ্বিতীয়ত উনি বদলি হচ্ছেন না, সমস্ত ভিডিওরা বদলি হয়ে যাচ্ছে, উনি কিন্তু বদলি হচ্ছেন না, উনি ওই রাজগঞ্জেই গেঁড়ে বসে আছেন, বা প্রথম পোস্টিং পেলেন কালচিনিতে। একজন প্রভাবশালীর হাত না থাকলে মাথায়, এরকম তো হয় না। এবং সবথেকে বড় কথা, এই সোনার বিষয়ে যদি তদন্ত হতো, এবং ওনার যে এতগুলো বাড়ি,
সোনা টোনা বাদ দিন, এই যে 3টে দিন হাটাতে এত বড় বাড়ি, এই যে শিলিগুড়ির মাটিগাড়ায় 6 কাঠার উপর বাংলো, এই যে নিউ টাউনে 4তলা আবাসন, নিউ টাউনের মতো জায়গায়, তার বিরুদ্ধে তো প্রপোর্শনেট অফ অ্যাসেটের অভিযোগে মামলা হবে, ভিজিলেন্স তদন্ত হবে, কেন হয়নি? তার মানে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, এবং তিনি শুধু প্রভাবশালীই নন, তাকে কিন্তু সরকার এবং শাসক দল ভয় পাচ্ছে। এবং তিনি কতটা ভয়ঙ্কর ব্যক্তি দেখুন এই প্রশান্ত বর্মন। আপনি খেয়াল করবেন, রাজগঞ্জে প্রথমেই যখন এই খুনের অভিযোগটা হলো, হ্যাঁ। তখন কিন্তু ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই ভিডিওতে বিক্ষোভ দেখানো হয় প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের দাবিতে। তারপরেই কিন্তু দেখুন বিক্ষোভ থেকে আরম্ভ করে সব কিছু থেমে গেছে, এবং যেসব সাংবাদিকরা রাজগঞ্জে যাচ্ছেন ওনার সম্পর্কে তথ্য সংগ্রহ করে খবর করবেন, কেউ কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হচ্ছে না। মানে তারা আতঙ্কিত। অর্থাৎ এই মানুষটি এমন একটা মানে চক্রে জড়িত যে লোকে তাকে এবং তার সেই চক্রকে ভয় পাচ্ছে। একজন সরকারি অফিসারের তো এটা নয়। আজকে যদি আপনি এসেছেন, আপনি বলুন না সিঙ্গুরের ভিডিওর বিরুদ্ধে অমুক শুনলাম, আমি তো বলবো, কারণ আমার এই ভয়টা নেই যে সিঙ্গুরের ভিডিও আমাকে মেরে ফেলবে। কিন্তু রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্থানীয় মানুষদের এইরকমই একটা ভয় যে আমরা যদি ওর বিরুদ্ধে কিছু বলি আমার হয়তো মানে প্রাণে বেঁচে থাকাটাই দুষ্কর হবে। এবং যে নৃশংসভাবে এই স্বপন কামিল্লাকে এই ভিডিও প্রশান্ত বর্মন খুন করেছে, এটা তো একজন দাগি ক্রিমিনাল ছাড়া সম্ভব নয়। তারপরে সে সরকারি গাড়ির অপব্যবহার করেছে। একজন ভিডিও সে কি করে নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে আমি জানি না, কারণ পদস্থ অফিসাররা ছাড়া নীল গাড়ি পায় না। আমি তো জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমার তো নীল গাড়ি ছিল না, নীলবাতি লাগানো গাড়ি। তো আমাদের সচিবরাও তারাও অনেকে লাগাতেন না, কিন্তু আমরা তো জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি নীলবাতি লাগানো গাড়ি চাপিয়ে তো আমরা ঘুরিনি। এবং ওনার কর্মস্থল তো রাজগঞ্জ, উনি কলকাতায় বা মেদিনীপুরে সেই গাড়ি নিয়ে যাবেন কি করে? একমাত্র যদি সরকারি কাজে যেতে হয় তবেই তো যেতে পারবেন। তাহলে সবগুলোই বেআইনি, এবং এই যে বেপরোয়া ভঙ্গিতে বেআইনি কাজ উনি করে যাচ্ছেন। এবং যখন ওনার বিরুদ্ধে এফআইআর হলো, উনি একদম বুক ঠুকে বলে যাচ্ছেন যেসব চক্রান্ত, আমি আদিবাসী রাজবংশী বলে আমার বিরুদ্ধে চক্রান্ত হলে স্যার উনি এখন ব্যাপারটা কেন? তাহলে চক্রান্ত যদি হয়ে থাকে, তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্তটা কে করছে? পুলিশ তো তদন্ত করে সব বার করে এনেছে। তা পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্ত কি মমতা ব্যানার্জি করছে? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্ট তার জামিন খারিজ করে দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট কেন যে বিচারক ওনাকে আগাম জামিনের দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, আগাম জামিনের সুযোগ দিয়েছিলেন, তার বিরুদ্ধে তদন্তের কেন নির্দেশ দেননি কলকাতা হাইকোর্ট? কারণ একজন খুনে প্রধান অভিযুক্ত, তিনি অত্যন্ত প্রভাবশালী, সেই রকম একজন লোককে নিম্ন আদালত কিভাবে আগাম জামিন দেয় যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, যেখানে সরকারি আইনজীবীরা বলছেন যে এই এই প্রমাণের বিরুদ্ধে রয়েছে? তাহলে ওই যে বিচারক আগাম জামিনের রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার, যে তিনি কার চাপে পড়ে বা কিসের বিনিময়ে এই রকম একটা। কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ওই বিচারপতিকে ভৎসনা করেছেন। শুধু ভৎসনা করে কোনো লাভ নেই, কারণ এই নিম্ন আদালতের বিচারপতিরা জামিন দেন বা জামিন খারিজ করেন। তো এইরকম বিচারপতিরা যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়ে কারুর চাপে, কারুর ভয়ে বা কোনো বিনিময় মূল্যে এই রকম খুনের অভিযোগে অভিযুক্তদের যদি জামিন দিয়ে দেন, তাহলে তো মানে দেশে তো আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। বিষয়টা তো গুরুত্বপূর্ণ। তাহলে কলকাতা হাইকোর্টের কিন্তু উচিত ছিল যে বিচারক এই আগাম জামিনের নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তদন্ত করা। তিনি এমনি এমনি এই নির্দেশ দেননি। হয় তিনি বিচারক পদে বসার অযোগ্য, তিনি জানেনই না কোন ক্ষেত্রে আগাম জামিন দেওয়া যায়, কোন ক্ষেত্রে দেওয়া যায় না, অথবা তিনি কোনো বিনিময় মূল্যে কিংবা কোনো চাপের কাছে নথি স্বীকার করে কিংবা ভয়ে তিনি আগাম জামিন দিয়েছেন। যেটাই হোক, সেটা মানুষের স্বার্থের পক্ষে ক্ষতিকারক। তা এখন কলকাতা হাইকোর্ট যখন জামিন বাতিল করে দিয়েছে, উনি সুপ্রিম কোর্টে গেছেন প্রশান্ত বর্মন। এইবার আপনি ভাবুন, এখানেও সেই মানে তার যে তিনি যে মানে দুর্নীতিমূলক কাজকর্ম ওখানে চালাচ্ছিলেন এবং অন্য কোনো চক্রে জড়িয়েছিলেন, তার বড় প্রমাণ হচ্ছে তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। একজন ভিডিও 2017 সালে চাকরি পেয়েছে, সে এত তিনটি জায়গায় বিরাট বিরাট বাড়ি করেছে, নিউ টাউনের মতো জায়গায় 4তলা আবাসন, সে কলকাতা হাইকোর্টে লড়েছে, আগাম জামিন নিয়েছে, তার জন্য খরচ করেছে, আবার সে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই টাকা সে কোথা থেকে পাচ্ছে?
এই টাকা তো তার মাইনে থেকে এত টাকা তো হওয়ার কথা নয়। অর্থাৎ তিনি এই চাকরি ছাড়াও অন্য কিছু একটা করতেন যাতে তার প্রচুর অর্থাকম হতো, যেটা খুব সহজ সরল বিষয় নয়। এবং সোনা, আমার বাড়িতে সোনা চুরি হয়নি, এই বিবৃতিটা দেওয়ার মধ্য দিয়ে উনি কিন্তু এই সন্দেহটা উস্কে দিয়েছেন যে সোনার পরিমাণটা অনেক বেশি, এবং সেই বেশি পরিমাণ সোনা তার কাছে থাকাটাও কিন্তু তদন্তযোগ্য। কাজেই এখন পুলিশ দীর্ঘদিন ধরে সুযোগ করে দিয়েছে। যেমন কলকাতা হাইকোর্টের যখন খারিজ হয়ে গেল, তো তখনই তো ওকে গ্রেপ্তার করা যেত। এবং পুলিশ জানে না সে কোথায় আছে, এটা আমি বিশ্বাস করি না। পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করছে না, হয়তো কোনো প্রভাবশালী নির্দেশে। আর যে আরও প্রশান্ত বর্মনরা ওই WBCS প্যানেলে রয়ে গেলেন, তারা এখন সসম্মানে বিডিও হিসেবে কাজ করছেন। হ্যাঁ, তাদের মানে কিছু বলা যাবে না, কারণ 9 বছর ধরে আদালতে মামলা পেন্ডিং, এবং আগামী আরও হয়তো 900 বছর আদালতে মামলা পেন্ডিংই থাকবে। এবং এটা নিয়েও তদন্ত হওয়া দরকার, কেন এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের এতগুলো প্রধান বিচারপতি চলে গেলেন, অথচ এই প্রশান্ত বর্মনের মামলাটায় কোনো অগ্রগতি হলো না, এটাও তো তদন্তযোগ্য। মানে সব মিলিয়ে দেখুন, বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, সরকার, সব কিছুর উপর আমাদের আস্থা চলে যাচ্ছে। একটা বিডিও, সে প্রশাসনিক প্রধান একটা ব্লকের, সে একটা মানে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে নৃশংসভাবে পিটিয়ে খুন করছে, তার স্ত্রী, তার পরিবার কান্নাকাটি করতে করতে ঘুরছে। যেদিন আগাম জামিন হয় যে কোর্টে, সেই কোর্টেও ওই মহিলা এবং তার ছেলে ঘিসলেন, কি হাওয়াও করে কাঁদছেন, কিন্তু তাতেও বিচারকের মন গলেনি, তিনি আগাম জামিন দিয়েছেন। তো সেই মানুষটা ঘুরে বেড়াচ্ছে, তার স্বামী তো আর ফিরে আসবে না, কিন্তু স্বামীকে যে খুন করেছে, হ্যাঁ, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হবে না। পুলিশ ইচ্ছা করলেই তাকে গ্রেপ্তার করতে পারে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না, ইচ্ছা করেই করছে না। পালিয়ে যাবে কোথায় রে বাবা? সে তো আর বিদেশে যেতে পারবে না, ভারতবর্ষের মধ্যেই থাকবে, সে কোথায় যাবে? এবং বিশেষত সংবাদ মাধ্যমের সূত্রে তার ছবিটা এত বেশি প্রচারিত যে সে একবারে লুকিয়ে বসে থাকবে, এটা বাস্তবেই সম্ভব না। কাজে এখন পুলিশ ইচ্ছা করলেই তাকে গ্রেপ্তার করবে। যতদিন না মানে খুব উঁচু গাছের নির্দেশ আসছে, ততদিন প্রশান্ত বর্মন এরকম তথাকথিতভাবে পালিয়ে বেড়াবে।